সব চারিদিকে শুধু বেনজিরময় চাঁদ তারার মতো আকাশে শুধু বেনজির জ্বলতেছে। আজিজ সাহেব যখন সেনাপ্রধান ছিলেন, বিজিবি প্রধান ছিলেন, ওরে বাবা রে বাবা, আজিজ সাহেবের চেহারার দিকে তাকিয়ে কত মানুষ যে কেঁদে দিয়েছে। গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনারা বলছেন এই বাজেট বেনজির বাজেট, একটু বোঝাবেন কি? না, আমাকে বলছেন কেন? আমি তো আই এম নট দ্য পার্ট অফ বিএনপির একটা প্রিলিমিনারি মেম্বারশিপও আমার নাই। এখন এখানে দেখা যায় যে টকশোতে আওয়ামী লীগের লোকজন আসে, তার উল্টে সে কথা বলতে গিয়ে যখনই আওয়ামী লীগের সমালোচনা, আমি যখন আওয়ামী লীগে ছিলাম তখন আওয়ামী লীগের সমালোচনাই করতাম এবং এখন যা করি তার চেয়ে আরও কঠোরভাবে করতাম। কাজেই আমাকে টার্গেট করে না বলে যেটা বিএনপি মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন এই ব্যাপারে আমার মন্তব্য আপনি জিজ্ঞাসা করতে পারেন। এখন মির্জা ফখরুল সাহেব এটা বলবেন, এবং এটাই বাংলাদেশের রাজনীতি। আওয়ামী লীগ যত ভালো করুক না কেন, এখন তো আওয়ামী লীগ সত্যিকার অর্থে এই বছর খারাপ অবস্থার মধ্যে আছে, কিন্তু 3-4 বছর আগে আসলে তো করোনার আগে খারাপ অবস্থায় ছিল না, যখন $50 বিলিয়ন ছিল রিজার্ভ ছিল, বা এই যে এখন যে বেনজির কাণ্ড ধরা পড়ে গেল, একদম ফোকলা হয়ে গেছে, সব চারিদিকে শুধু বেনজিরময় চাঁদ তারার মতো আকাশে শুধু বেনজির জ্বলতেছে এবং মানুষ টর্চ লাইট দিয়ে শত শত বেনজির খুঁজতেছে কোথায় আছে, টেকনাফে কয়টা বেনজির আছে, তেঁতুলিয়াতে কয়টা বেনজির আছে। তো এটা তো 3 বছর আগে ছিল না। কিংবা বেনজির যখন ক্ষমতায় ছিলেন, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে সবাই গিয়ে তার সামনে জি হুজুর করার জন্য যত ব্যস্ত ছিলেন। বা আজিজ সাহেব যখন সেনাপ্রধান ছিলেন, বিজিবি প্রধান ছিলেন, ওরে বাবা রে বাবা, আজিজ সাহেবের চেহারার দিকে তাকিয়ে কত মানুষ যে কেঁদে দিয়েছে। এত সুন্দর চেহারা মানুষের হতে পারে? কিন্তু এখন যেহেতু তারা বিপদে পড়েছেন, বিপদে পড়ার পর বিভিন্ন মানুষ তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করছেন। এখন এই 3 বছর আগে যদি মির্জা ফখরুল সাহেবের কথাগুলো আপনি বিশ্লেষণ করেন, বিএনপির কথা বিশ্লেষণ করেন, মোরালেস দেখবেন যে তখনও এরকমই, ওই যখন আওয়ামী লীগের এরকম রিয়েল কোনো প্রবলেম ছিল না, তখনও এই সমস্ত কথাবার্তা হয়েছে। তাহলে পররাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছে যে প্রতি বছরে আসলে বিএনপি বিবৃতি রেডি করে রাখে বাজেটের আগে, শুধুমাত্র অভিযোগ করার জন্য অভিযোগ। এটা আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তারাও বিবৃতি রেডি করে রাখতো, ব্যানার রেডি করা থাকতো, এবং জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দলই ব্যানার রেডি করে রাখতো, হরতাল রেডি থাকতো, সব কিছু রেডি থাকতো। আসলে আমরা এই যে ইন্ডিয়াতে একটা সুন্দর, দেখেন এত কিছুর পর একটা দারুণ ডেমোক্রেসি হলো, একটা নির্বাচন হলো, আমরা এখনও ঠিক ওই পর্যায়ে, দুঃখজনক হলেও সত্যি যে বিএনপি বা আওয়ামী লীগ বা মূল ধারার যে দলগুলো আছে, ভালো জিনিসের ভালো আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির জেনে আমরা ভালোকে ভালো বলতে পারি না, মিথ্যাকে মিথ্যা বলতে পারি না, অন্যায়কে অন্যায় বলতে পারি না। আমরা সবসময় দেখি যে আমি যদি বিএনপি করতাম, তারেক রহমান সাহেব আমার আগামী দিনের মনোনয়ন দিবেন কি দিবেন না, তার নজর আমার দিকে কেমন আছে, এটার উপর নির্ভর করে আমাকে কথাবার্তা বলতে হয়। বিএনপি আওয়ামী লীগের অবস্থা যে সেখানে তো যেহেতু দল ক্ষমতা আছে, আরও 20-25 জন লোককে তাদের মর্জি মেজাজ অনুভব করে যারা টকশোতে আসে তাদের কথাবার্তা বলতে হয়। কিন্তু গণতন্ত্র সেখানেই বিকশিত হয় যেখানে কেন আশা করছেন যদি চুলচেরা বিশ্লেষণ করা হয় এই বর্তমান বাজেটকে। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যতগুলো বাজেট সরকারের পক্ষে যারা বলেছেন বা বিপক্ষে বলেছেন, ইভেন সিপিডি বলেছেন বা যারা বলেছেন, আমার কাছে মনে হয় নাই যে সত্যিকার অর্থে এই বাজেটকে যেভাবে সমালোচনা করা উচিত, যেভাবে তুলে ধরা উচিত, বা যেই জায়গাগুলো আসলে সতর্ক করা উচিত অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্ট, সরকারকে, দেশকে এবং বিরোধী দলকে না, এটা তো আসলে ঠাট্টা মশকরার বিষয় না। এখানে যে ট্যাক্সগুলো দেওয়া হচ্ছে এগুলো আপনাকে আমাকে দিতে হবে, আর আমাদের এই টাকাগুলো নিয়ে সরকার খরচ করবে, সেটা বিশাল অঙ্ক। তো সেই বিশাল অঙ্কের টাকাগুলো আবার বিদেশ থেকে তারা হাওলাত করে বা ঋণ করে টাকা আনছে, এটি মূলত আমাদের মাথা বিক্রি করে, আমাদের মাথা দেখিয়ে এই সরব ভাই আছে, রনি সাহেব আছে, রশ্মিদা আছে, এই 18 কোটি মানুষের মাথার দোহাই দিয়ে আমাদের বিদেশ থেকে ঋণ আনতে হচ্ছে। এর কোনো ব্যক্তিকে দিচ্ছে না, আওয়ামী লীগের লোন দিচ্ছে না, বাংলাদেশকে লোনটা দিচ্ছে। কাজেই এই যে লোন, বাজেট, আয় ব্যয়, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে আমাদের ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে। তো সেই দিক থেকে যে সমালোচনাগুলো করা উচিত, সেই সমালোচনাগুলো আমরা এখনও বাংলাদেশে ওই পলিটিক্যাল কালচারটা শুরু করতে পারিনি। আমরা সেই গতানুগতিক, যেটা 1986 সনে, 87 সনে এরশাদ জামানাতে হতো, 96-তে যেটা হতো, 2006-তে যেটা হতো, এই 2024-এ ওইভাবেই হচ্ছে। এগুলো আমার বক্তব্য। শুধুমাত্র সমালোচনা করার জন্যই সমালোচনা করছে রাজনৈতিক দলগুলো না, এখানে সমালোচনা যে অ্যাবসলিউটলি, এখানে সমালোচনার দুটো বিষয় আছে, যে শুধুমাত্র মন্দ কথা বলে বদনাম করে কাউকে একেবারে করে দেওয়া, তারপরে সমালোচনার উত্তেজনা সৃষ্টি করা, সমালোচনা সৃষ্টি করে কাউকে বিভ্রান্ত করা। তো অ্যাজ এ হোল এখন বাংলাদেশে যা হচ্ছে কম্প্যাক্ট একটা সলিউশন,
যে সলিউশনে কখনই যারা বিরোধী দল থেকে করে তারা খুব নির্মম এবং নিষ্ঠুরভাবে সরকারকে টার্গেট করে কথাগুলো বলেন, সো দ্যাট এখানে যেন অনেকগুলো সমস্যা চলে আসে একটার পিছনে একটা, যেন সরকারকে ধরা যায় এবং জনগণ যেন বিভ্রান্ত হয়, যেন বিক্ষুব্ধ হয় এবং এখানে একটা পলিটিক্যাল গেইনিং থাকে। এটা এশিয়ার সাবকন্টিনেন্টে এই রাজনীতিটা আসলে এইভাবে চলে আসছে, যে পলিটিক্যাল একটা গেইন নেওয়ার চেষ্টা করে থাকে। কিন্তু কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতি, ইভেন যারা সংসদের সদস্য রয়েছেন আমাদের ওই হা বলুন না বলুন এই জিনিসগুলো বলা, ওই যে সামনে বিরাট একটা 5 বছর থেকেছি মানে একটা প্যাকেট ঝুড়ি, ওটা নিতেও 200 টাকা লাগে, মানে ওদেরকে দিতে হয় মানে ব্যাগটা গাড়িতে উঠাতে। কিন্তু ওই বাজেটের মধ্যে যে বিশাল যে ডকুমেন্টেশন রাষ্ট্র করে দিয়েছে, কয়জন সংসদ সদস্য টু দি পয়েন্টে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছেন এবং ওটা নিয়ে সংসদের উপর ভাষণ দিয়েছেন, আমি এটা বলতে পারবো না। কিংবা অন্যান্য যারা আছে তারা এই বিষয়ে জানে, কিন্তু ওখানে ইন ডিটেলস কেন টাকা নিল, কিভাবে নিল, কোন থেকে আসবে, এই ডিটেলস মানে অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা খুব অল্প সংক্ষিপ্ত একটা সার, বাট ফুটনোট, কিন্তু এটা একটা বিশাল ব্যাখ্যা আছে। তো এটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু করার আছে, সেইভাবে আসলে বাংলাদেশে হচ্ছে না।